আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটিতে প্লুরাল ইফিউশনের একটা এক্স-রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে তার ইন্টারপ্রিট করতে পারি, এর কজ কি হতে পারে এবং এই প্লুরাল ইফিউশনের এক্স-রে থেকে অ্যাসোসিয়েটেড কোশ্চেন্স কী হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যখন একটা এক্স-রে ফিল্ম আমাদেরকে দেওয়া হবে, তো কোশ্চেনটা থাকে এরকম যে ইন্টারপ্রিট দিস এক্স-রে অর রিড দিস এক্স-রে। তো এক্ষেত্রে প্রথমে যখন আমি এক্স-রে ফিল্মটা দেখছি, আমি প্রথমে আইডেন্টিফিকেশন করা যে এই যে আমি চেস্ট এক্স-রে দেখতে পাচ্ছি, এর প্যাথোলজি কী, এটা কি প্লুরাল ইফিউশনের আমি এক্স-রে দেখতে পাচ্ছি নাকি এক্স-রের অন্য কোনো ডিজিজের জন্য, চেস্টের অন্য কোনো ডিজিজের জন্য আমি এই এক্স-রে ফিল্মটা আমাকে দেওয়া হয়েছে। তো প্রথমে যদি আইডেন্টিফাই করতে চাই আমি কী অ্যাবনর্মালিটি এখানে পাচ্ছি, আমি প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি আছে যা লাংসের চেস্ট এক্স-রে এই রিজনটাকে অকুপাই করে আছে, তাই তো। তা এখন আমি দুইটা কথা বলেছি, একটা হচ্ছে ডেন্স, আরেকটা হচ্ছে হোমোজেনাস। এখন ডেন্স বলতে কি বোঝাচ্ছি, হোমোজেনাস বলতে কি বোঝাচ্ছি বা কেনই বা বললাম। তো হোমোজেনাস ওপাসিটি বলা হচ্ছে যখন এই যে চেস্ট এক্স-রের ক্ষেত্রে কোনো ধরনের যখন আমি হোয়াইট মার্কিং পাচ্ছি, ওইটাকে আমরা বলছি ওপাসিটি। তো এখন এখানে যেরকম আমি হোয়াইট দেখতে পাচ্ছি, আমি এখানেও সেরকম হোয়াইট দেখতে পাচ্ছি, আবার এখানে যেরকম দেখতে পাচ্ছি এখানেও সেরকম দেখতে পাচ্ছি। তার মানে সব জায়গায় এর যে ডিস্ট্রিবিউশন তা হচ্ছে ইউনিফর্ম, এই জন্য এটাকে আমরা বলছি হোমোজেনাস। কিন্তু যদি আমরা এই ওপরের দিকে তাকাই, এই যে আমরা এখানে হোয়াইটিশ শ্যাডো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংয়ের শ্যাডো আমি দেখতে পাচ্ছি। তো এই ব্রঙ্কোভাস্কুলার মার্কিংয়ের শ্যাডোর জন্য হচ্ছে এখানে আমি হোয়াইটিশ শ্যাডো পাচ্ছি, আর এর পাশে যে ব্ল্যাকিশ শ্যাডোগুলো পাচ্ছি এটা হচ্ছে লাংস টিস্যু, লাঙের প্যারেনক্যামার জন্য এখানে এই ব্ল্যাকিশ শ্যাডোগুলো পাচ্ছি, তাই তো। তো এখানে তো এক জায়গায় আমি হোয়াইট পাচ্ছি, এক জায়গায় ব্ল্যাক পাচ্ছি, তাহলে এটা তো হোমোজেনাস না। কিন্তু এখানে আমি কি পাচ্ছি, একটা হোমোজেনাস ওপাসিটি পাচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট আইডেন্টিফিকেশন, ফার্স্ট একটা অ্যাবনর্মাল ফাইন্ডিং আমি পেলাম। দ্বিতীয়ত আমি যদি লক্ষ্য করি, দেখব এখানে লাংসের ক্ষেত্রে এরকম একটা কার্ভ লাইক স্ট্রাকচারিং পাচ্ছি, একটা কার্ভ লাইন পাচ্ছি। তো এটার ক্ষেত্রে আমার একটা সেকেন্ড ফাইন্ডিং যে একটা আমি কার্ভ লাইন পাচ্ছি। থার্ড ফাইন্ডিং সেটা হচ্ছে আমি যদি এর পাশের লাংসের সাথে, পাশের যে লাং ফিল্ডের সাথে আমি যদি কম্পেয়ার করি, তাহলে দেখব এই যে লেফট সাইডের লাং ফিল্ডে দুইটা অ্যাঙ্গেল আমার প্রমিনেন্ট। এক হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, আরেকটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এখন এই দুইটা অ্যাঙ্গেলের নাম আছে, যেমন এখানে আছে এই শ্যাডোটা এটা হচ্ছে হার্টের শ্যাডো। তো হার্টের শ্যাডোর সাথে এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আর এখানে ডায়াফ্রামের সাথে এই যে রিব কেজ, এখানে যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এটাকে আমরা বলছি কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, তাই তো। তো এই যে লেফট সাইডে আমি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই যে আমি হচ্ছে হার্টের শ্যাডোর সাথে ডায়াফ্রামের যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, আর এখানে যে আমি কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি রাইট সাইডে তাকাই, এক্ষেত্রে কোনো রকম কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল নেই, এখানে হার্ট শ্যাডোই ভালো করে বোঝা যাচ্ছে না, আবার এখানে কোনো রকম কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলও নেই। কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল সবসময় দেখা যায় একটা শার্প অ্যাঙ্গেল থেকে, এরকম কোনো অ্যাঙ্গেল এখানে নেই। যেমন আমি যদি এখানে কম্পেয়ার করি, এখানে এরকম কোনো অ্যাঙ্গেল এখানে নেই। তাহলে এই কয়েকটা ফাইন্ডিং হলো। এখন এই ফাইন্ডিংগুলোর পেছনে কজ কী হতে পারে, যেমন এখানে এমন কিছু একটা আছে যার মধ্য দিয়ে এক্স-রে পাস করতে পারছে না, এক্স-রে এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই তো। এইটা একটা কজ, এর জন্য আমি এখানে একটা ওপাসিটি দেখতে পাচ্ছি, যেহেতু এক্স-রে এর মধ্যে দিয়ে পাস হতে পারছে না। সেকেন্ড ফাইন্ডিংটা ছিল এখানে একটা আমি কার্ভ লাইক মার্জিন পেয়েছি, এটাকে আমরা বলি কার্ভিলিনিয়ার আপার বর্ডার, অথবা এটাকে আরেকটা আমরা বলি সেটা হচ্ছে মেনিসকাস সাইন, কার্ভিলিনিয়ার আপার বর্ডার অথবা মেনিসকাস সাইন। এই মেনিসকাস সাইন বা কার্ভিলিনিয়ার আপার বর্ডার কখন আমরা পাবো, যদি এই স্পেসের মধ্যে কোনো রকম ওয়াটার থাকে বা সেরাস ফ্লুইড থাকে। কেন? কারণ আমরা পড়েছি পানির একটা ধর্ম আছে, সহজাত ধর্ম, সেটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে পানির যে উপরের সারফেস সেটা এরকম কার্ভিলিনিয়ার বা কার্ভ লাইক একটা মার্জিন সবসময় ধারণ করে, তাই না। আমরা আগে পড়েছি ছোটোবেলায় যে বৃষ্টির ফোঁটা গোলাকার কেন, বা একটা সারফেসে যখন হচ্ছে একটা তলে একটা সারফেসে ওয়াটার কিছু ফোঁটা আমি দিলাম, পানি কিছু ফোঁটা দিলাম, এর মার্জিন বা উপরিভাগটি এরকম কেন, এরকম অনেক ধরনের প্রশ্ন ছিল, এর অ্যান্সার ছিল পৃষ্ঠটান। তো এই ক্ষেত্রেও এই পৃষ্ঠটানের কারণে এখানে কার্ভিলিনিয়ার মার্জিন অথবা মেনিসকাস সাইন পাচ্ছি। দ্বিতীয়ত এখানে যেরকম আমি অ্যাঙ্গেলগুলো পাচ্ছি, কিন্তু এইখানে রাইট সাইডে কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না। তার মানে যেই ম্যাটেরিয়াল বা যেই ফ্লুইড হোক বা যা কিছু হোক, যা এক্স-রের পেনেট্রেশনটাকে বাধা দিচ্ছে, অ্যাবজর্ব করে ফেলছে, যার ফলে এখানে হোয়াইট একটা ওপাসিটি ক্রিয়েট হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা প্লুরাল স্পেসে হয়েছে।
প্লুরাল স্পেসে হয়েছে দেখেই তো আমি এখানে কোনো রকম অ্যাঙ্গেল পাচ্ছি না, তাই তো? তার মানে এখানে প্যাথোলজি হচ্ছে প্লুরাল স্পেসে প্যাথোলজি, এখানে কার্ভিলিনার মার্জিন পাচ্ছি, তার মানে এখানে আছে ফ্লুইড, আর এখানে অ্যাঙ্গেল প্রমিনেন্ট না, হোয়াইটের শ্যাডো পাচ্ছি, হোয়াইট ওপাসিটি পাচ্ছি, দ্যাট মিন্স এটা হচ্ছে প্লুরাল ইফিউশন। তার মানে আমি এক্সরে দেখে প্রথমে আইডেন্টিফিকেশন করে ফেললাম যে আমাকে একটা প্লুরাল ইফিউশনের এক্সরে দেওয়া হয়েছে, যা হচ্ছে রাইট সাইডের প্লুরাল ইফিউশন, তাই তো? এখন এটা আমি ডেসক্রিপশন কীভাবে করব? সো এক্সরে যখন আমি ডেসক্রাইব করবো বা ইন্টারপ্রিট করব, সেক্ষেত্রে আমাকে প্রথমে মনে রাখতে হবে, প্রথমে সাইড আমি বুঝলাম যে এটা রাইট সাইডে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আমি যখন ডেসক্রিপশনে বলবো তখন আমাকে জোন আইডেন্টিফাই করে বলতে হবে যে এটা লাংসের রাইট লাং ফিল্ডের কোন জোনকে অকুপাই করেছে। তো জোনের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিপের যে সামনের যে অ্যান্টিরিয়র বর্ডার, এই যে লোয়ার এন্ড, এই বরাবর যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি, তাই এই এতটুকু পর্যন্ত এই অংশটাকে বলা হয় লাং ফিল্ডের আপার জোন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিপ, এরপর সেকেন্ড রিপের যে অ্যান্টেরিয়র বর্ডার, তার যে লোয়ার এন্ড, এই বরাবর যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি, এই এতটুকু পর্যন্ত এই জোনটাকে আমরা বলি হচ্ছে এক্সরে ফিল্ড, মানে লাং ফিল্ডের আপার জোন। সেকেন্ড রিপের পরবর্তীতে থার্ড রিপ, এখানে থার্ড রিপ বোঝা যাচ্ছে না ভালোভাবে, থার্ড রিপ, তারপর হচ্ছে ফোর্থ রিপের যে লোয়ার এন্ড, তার বরাবর যদি আমি মার্জিন টানি, সেই বরাবর হবে হচ্ছে মিডল জোন, ফোর্থ রিপের নিচে থেকে তারপর হচ্ছে যতটুকু বাকি অংশটুকু থাকে সেটা হচ্ছে লোয়ার জোন লাং ফিল্ডের, ঠিক আছে? তো হচ্ছে আমি এইভাবে করে প্রথমে ভাগ করে নিব। এটা হচ্ছে ফার্স্ট রিপ আমি দেখতে পাচ্ছি, সেকেন্ড রিপ দেখতে পাচ্ছি, এখানে থার্ড রিপ দেখতে পাচ্ছি, ফোর্থ রিপটা প্রমিনেন্ট না, এর আগে হচ্ছে এখানে আমি হোয়াইট এই যে ওপাসিটি, হোমোজেনাস ওপাসিটিটা আমি দেখতে পাচ্ছি, তাই তো? তো যখন আমি এক্সরে ইন্টারপ্রিটেশন করব তখন আমাকে দেখা যায় বলতে হবে যে দিস ইজ আ চেস্ট এক্সরে অফ ভিউটা বলতে হবে, যেটা কি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ নাকি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এখন চেস্ট এক্সরের ক্ষেত্রে ভিউ সবসময় দেখা যায় পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ হয়, এর কারণ হচ্ছে যেন আমার হার্ট শ্যাডোটা নর্মাল থাকে। যদি আমি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করতাম তাহলে হার্ট শ্যাডোটা নর্মালি থেকে অনেক বেশি বড় হয়ে যেত, তাই তো? তো পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউটাই হয় হচ্ছে ম্যাক্সিমাম কেসে, যদি না পেশেন্ট অনেক বেশি রকমের সিভিয়ারলি ইল হয়, অথবা পেশেন্ট যদি দাঁড়াতে যদি না পারে, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় সুপাইন পজিশনে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ নেওয়া হয়। তো এক্ষেত্রে প্রথমে আমাকে ভিউ বলতে হবে। দ্বিতীয়ত এক্ষেত্রে দুইটা হচ্ছে সে আছে, অনেকে পছন্দ করে যে দিস দ্য প্লেন এক্সরে অফ চেস্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ এভাবে বলতে, বাট একটা কথা হচ্ছে চেস্টের ক্ষেত্রে আমরা যে এক্সরে করি তা সবসময় দেখা যায় প্লেনই হয়, এক্ষেত্রে কন্ট্রাস্ট ইউজ করা ভেরি ভেরি রেয়ার। সো এর জন্য আমরা দেখা যাবে কন্ট্রাস্টে যেহেতু ইউজ করা ভেরি ভেরি রেয়ার, সব চেস্টের এক্সরেটাই যেহেতু প্লেন হয়, তাহলে আমরা শুধু বলবো দিস ইজ অ্যান এক্সরে চেস্ট posterior anterior of the view, অথবা this is the chest X-ray of posterior anterior view showing dense homogeneous opacity involving part of the middle zone and lower zone of the right lung field with curvilinear upper margin and costophrenic angle and cardiophrenic angle on the right sides are obliterated and trachea is centrally placed. So my radiological finding is, or my radiological diagnosis is, this is an X-ray of right-sided pleural effusion. সো এক্ষেত্রে আমি ইন্টারপ্রিটেশন করলাম, যখন আমাকে বলবে রিড দ্য চেস্ট এক্সরে, আমি এটাকে ইন্টারপ্রিট করে বললাম, দেন অ্যাসোসিয়েটেড যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আসবে। এখন আমি যদি আরেকটা কথা আমি বলেছি যে এখানে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, সো আমি ট্রাকিয়া দেখতে পাচ্ছি সেন্ট্রালি প্লেসড, এখানে বাইফার্কেশন পয়েন্ট আর দেখতে পাচ্ছি না, বাট এটা সেন্ট্রালি প্লেসড বলে আমার কাছে মনে হচ্ছে। আর এমনিতেও যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র লোয়ার জোনকে ইনভলভ করেছে এবং মিডল জোনের অল্প একটু অংশকে ইনভলভ করেছে, সো ট্রাকিয়া মিডিয়াস্টিনাম শিফট হওয়ার চান্স এখানে কম। এখন আরেকটা এক্সরে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে প্লুরাল এটা আরেকটা এক্সরে। তো প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন করা। আইডেন্টিফায়ারের মধ্যে আমি কী দেখতে পাচ্ছি, যেমন ডেন্স হোমোজেনাস ওপাসিটি ইনভলভিং all three zones of the right lung field and costophrenic angle, cardiophrenic angle on the right side are obliterated and the trachea and mediastinum is shifted to the left side. এক্ষেত্রে ট্রাকিয়া শিফট হয়ে গেছে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি। মিডিয়াস্টিনাম শিফট হয়েছে কীভাবে বুঝলাম, যেরকম এই যে এখানে যে হার্ট শ্যাডো যতটুকু থাকার কথা এতটুকু থাকার কথা ছিল, কিন্তু এটা এই বরাবর চলে এসেছে, তার মানে মিডিয়াস্টিনাম শিফট হয়েছে। যেহেতু হার্ট শিফট হয়েছে, ট্রাকিয়া শিফট হয়েছে, আমি বলছি যে ট্রাকিয়া মিডিয়াস্টিনাম ইজ শিফটেড টু দ্য লেফট সাইড। এখন এর ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন, এর ফাইন্ডিং বা ডায়াগনোসিস, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কী হবে? সো রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, যেহেতু এরকম আমি ফাইন্ডিং পাচ্ছি, এরকম ফাইন্ডিংয়ের ক্ষেত্রে
একদম ডেন্স হোমোজেনাস ওপাসিটি, 3টা লাং ফিল্ডকে ইনভলভ করছে, কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না। এরকম আরেকটা ক্ষেত্রেও পাওয়া যায়, সেটা হচ্ছে কোলাপসের ক্ষেত্রেও পাওয়া যায়। এখন এই চেস্ট এক্সরেটা কি কোলাপসের এক্সরে নাকি আমি প্লুরাল ইফিউশনের এক্সরে, সেটা আমি কীভাবে বুঝবো? ওইটা আমি বুঝতে পারবো যদি আমি ট্রাকিয়া আর মিডিয়াস্টিনামের দিকে তাকাই। যেহেতু এটা প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে এখানে প্লুরাল স্পেসে ওয়াটার অ্যাকুমুলেশন হয়ে গেছে অথবা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেছে, এর ফলে কি হচ্ছে, লাংস এক্সপান্ড হতে পারছে না এবং এক্ষেত্রে যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, এই প্রেশারের কারণে ট্রাকিয়া তার অপোজিট সাইড, মানে এখানে রাইট সাইডে প্লুরাল ইফিউশন, ট্রাকিয়াটা লেফট সাইডে শিফট হয়ে যাচ্ছে, যেমন ফ্লুইড ট্রাকিয়াকে ধাক্কা দিয়ে অপোজিট সাইডে পাঠিয়ে দিচ্ছে, এরকম কিছুটা ট্রাকিয়া শিফট হয়ে যাচ্ছে। এখানে যে হার্টও শিফট হয়ে যাচ্ছে। তার মানে প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কী হবে, ফ্লুইড ধাক্কা দিয়ে ট্রাকিয়া মিডিয়াস্টিনামকে অপোজিট সাইডে পাঠিয়ে দিচ্ছে, তাই তো। কিন্তু কোলাপসের ক্ষেত্রে কী হয়, কোলাপসের ক্ষেত্রে যখন লাংসটা কোলাপস হয়ে যায়, অ্যাটেলেকটাসিসের ক্ষেত্রে লাংস যখন কোলাপস হয়ে যায়, তখন কী হয়, এখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। এর কারণে যেই সাইডে কোলাপস হয়েছে সেই সাইডে ট্রাকিয়া এবং যে হার্ট শ্যাডো মানে মিডিয়াস্টিনাম সেদিকে লাংসটা টেনে নেয়, পুল করে। তার মানে যদি কোলাপস হতো সেক্ষেত্রে ট্রাকিয়া মিডিয়াস্টিনামটা রাইট সাইডে শিফট হওয়ার কথা। যেহেতু আমি দেখতে পাচ্ছি এটা অপোজিট সাইডে শিফট হয়ে গেছে ট্রাকিয়া মিডিয়াস্টিনাম, এবং এক্ষেত্রে ডেন্স একটা আমি হোমোজেনাস ওপাসিটি পাচ্ছি অল ওভার দ্য লাং ফিল্ড এবং কোনো রকম অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি এটা বলতে পারি রাইট সাইডের ম্যাসিভ প্লুরাল ইফিউশন। এটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল ইফিউশন একটা এক্সাম্পল, যেখানে এরকম টাইপসের মিডিয়াস্টিনাম শিফটিং দেখা যায়। এখন আরেকটা যদি আমি এক্সরে দেখি, এই এক্সরের ক্ষেত্রে এক্সরে ফিল্মের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস ওপাসিটি ইনভলভিং লোয়ার জোন অফ দ্য বোথ লাং ফিল্ড and costophrenic cardiophrenic angles are obliterated on both sides, trachea is centrally placed. So this is a chest x-ray of bilateral pleural effusion. যেহেতু দুই সাইডে আমি একই রকম ধর্ম পাচ্ছি, একই রকম ফিচার্স পাচ্ছি, তাহলে এটা হচ্ছে bilateral pleural effusion। তাহলে প্লুরাল ইফিউশন কীরকম হতে পারে ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন, হতে পারে ম্যাসিভ প্লুরাল ইফিউশন, হতে পারে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন। এখন ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কজ কি? ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কজ হতে পারে প্যারানিউমোনিক ইফিউশন, মানে নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া হওয়ার পরবর্তীতে তার প্লুরাতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেছে, প্যারানিউমোনিক ইফিউশন। হতে পারে ডিউ টু টিউবারকুলোসিস ক্ষেত্রে এখানে কখনই আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলবো না, কারণ এক্ষেত্রে প্লুরাতে স্প্রেড হয়ে গেছে, টিউবারকুলোসিসটা প্লুরাতে স্প্রেড হয়ে গেছে, দেখে তো প্লুরাল ইফিউশন হয়েছে, সো এক্ষেত্রে শুধু বলতে হবে টিউবারকুলোসিস। দেন হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা অথবা কার্সিনোমা লাং। এছাড়াও হতে পারে যেমন কিছু আছে অ্যাটিপিক্যাল কজের মধ্যে, যেমন রাইট সাইডেড প্লুরাল ইফিউশন, ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে রাইট সাইডেড প্লুরাল ইফিউশন হতে পারে। আবার লিভার অ্যাবসেস থেকেও কিন্তু রাইট সাইডেড প্লুরাল ইফিউশন হতে পারে। আবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে লেফট সাইডেড প্লুরাল ইফিউশন হতে পারে। এগুলো হচ্ছে কিছু আনকমন কজ। আবার যেমন মেটাস্ট্যাসিস যদি হয়ে যায়, যেমন তার এরকম একটা পেশেন্ট আমি পেয়েছিলাম যে কার্সিনোমা ব্রেস্ট ছিল, তার ম্যাস্টেকটমি করে ফেলা হয়েছে, এর পরবর্তীতে মেটাস্ট্যাসিস হয়ে প্লুরাতে ইনভলভ করে প্লুরাল ইফিউশন হয়েছে। এরকম মেটাস্ট্যাটিক প্লুরাল ইফিউশন হতে পারে, সেক্ষেত্রে ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয়। এছাড়া ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের মধ্যে লিম্ফোমা থেকে হতে পারে, আরও কিছু আনকমন কজ আছে, যেমন কানেকটিভ টিস্যু ডিজিজ থেকে হতে পারে, যেমন এসএলই থেকে হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে হতে পারে, এগুলো থেকেও ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন হতে পারে। একটা জিনিস আমরা মনে রাখবো, এই যে ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন, এগুলো হচ্ছে মোস্ট লাইকলি এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন, মানে ইউনিল্যাটারাল যে প্লুরাল ইফিউশনটা হয়, এই ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনটা হচ্ছে মোস্টলি সব সময় দেখা যায়, কিছু ব্যতিক্রম ছাড়া, এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন, ঠিক আছে। আর এই যে ম্যাসিভ প্লুরাল ইফিউশন, তো ম্যাসিভ প্লুরাল ইফিউশন হতে পারে যেমন হচ্ছে কার্সিনোমা লাং থেকে হতে পারে, টিউবারকুলোসিস থেকে ম্যাসিভ প্লুরাল ইফিউশন হতে পারে। আবার যদি সেকেন্ডারি মেটাস্ট্যাসিস হয় সেক্ষেত্রেও কিন্তু ম্যাসিভ প্লুরাল ইফিউশন হতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে এরকম ছিল, ওনার কার্সিনোমা ব্রেস্ট ছিল, সেক্ষেত্রে ম্যাস্টেকটমি করা হয়েছে লেফট সাইডে, তারপর তার রাইট সাইডে হচ্ছে মেটাস্ট্যাসিস হয়ে ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয়েছে। আর বাইল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজ কি? যেমন আমরা মনে রাখবো যেই ডিজিজগুলো, যেমন হচ্ছে কিছু সংক্ষিপ্ত ফর্মে যেগুলো আমরা মনে রাখতে পারি আর কি, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, ক্রনিক লিভার ডিজিজ, মেনলি সিরোসিস, এছাড়া হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এনএস দিয়ে অনেক সময় মনে রাখা যায় এইগুলোর ক্ষেত্রে। এছাড়া আরেকটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। এছাড়া খুবই রেয়ার কন্ডিশন হতে পারে হাইপোথাইরয়েডিজম। এই কেসগুলোর ক্ষেত্রে বা এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে কিন্তু বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন হতে পারে। তো প্লুরাল ইফিউশন সম্পর্কে আজকে এই পর্যন্তই।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।